প্রচার প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান। আজ উত্তরবঙ্গের ৩ জেলায় তারেকের সফর। বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি। শুধু চর্চা নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বললেন আলী রিয়াজ। নতুন বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান। এবং তথ্য প্রযুক্তি খাতেই নির্ভরশীল নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বললেন প্রধান উপদেষ্টা। সর্বোচ্চ ডিজিটাল সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বুধবার ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিশোধের রাজনীতি নয়, দেশে শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করা জরুরি। আর প্রতিপক্ষের সঙ্গে বিবাদে না জড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বুধবার দুপুরে মতিঝিল ব্রাদার্স ক্লাব মাঠে গণসংযোগ করেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এতে দলের থানা ও ওয়ার্ডের নেতাকর্মী সহ সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে মির্জা আব্বাসের গণসংযোগ। কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়ে গণতান্ত্রিক আবহকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। অপপরিকল্পনা, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এদিকে রাজধানীর গোপীবাগে ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জনগণের ভোট প্রত্যাশায় জলাবদ্ধতা নিরসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি সহ মেট্রোপলিটন নগরী গড়ে তোলার আশ্বাস দেন তিনি। কর্মদক্ষ নতুন হাই স্কিল নেক্সট জেনারেশন করতে চাই, যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, কন্টেন্ট মেকিং এর মাধ্যমে অনেক রেভিনিউ আর্ন করা সম্ভব। মাদকের একটা সমস্যা আমাদের এই ঢাকা শহরে রয়েছে, সেই মাদককে পুরোপুরি নির্মূল করে আমরা যথেষ্ট পরিমাণ খেলার স্থান তৈরি করতে চাই। মেট্রোপলিটন গভর্নেন্স সিস্টেম ইমপ্লিমেন্ট করা ছাড়া সমন্বিতভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ মনে করে যে বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং বিএনপির রাষ্ট্র বিনির্মাণের যে সমস্ত চিন্তা ভাবনা, রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র চিন্তা, সেগুলো যদি জনগণ গ্রহণ করে তাহলে বিএনপিকে জনগণ ভোট দেবে। মরলে পরে জান্নাত পাবে এই কথা বলে বলে যদি কেউ ধোঁকাবাজি করে, আপনারা সাবধান থাকবেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিশোধের রাজনীতি কারোরই কাম্য নয়, দেশে আবারও শান্তি ও সহ অবস্থান প্রতিষ্ঠা করা জরুরি। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে। আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দিতে যাবেন তো? তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণায় আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ হয়ে নিজের পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ৩ জেলার দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা। রাসেল কবিরের প্রতিবেদন।
বগুড়াবাসীর কাছে 29 জানুয়ারি কেবল একটি তারিখ নয়, দিনটি বছরের পর বছর অপেক্ষা অবসানের স্মরণীয় একদিন। চিরচেনা সে রাজপথ যেখানে হেঁটে বেড়াতেন তারেক রহমান, বগুড়াবাসীর কাছে এ যেন কোনো নেতার আগমন নয়, ঘরের ছেলে ঘরে ফেরার দিন। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, আমাদের গৌরব, আমাদের গর্ব। আমরা বুক খুলে কথা বলতে পারছি, এতদিন কিছু বলতে পারিনি, তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি, আমরা সুখ দুঃখের কথা আমরা তার কাছে পৌঁছাতে পারিনি। আমার বগুড়া এলাকার মাটির সোল আসতেছে, অনেক ভালো লাগতেছে। বগুড়ার মানুষ হিসেবে এটা অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় যে বগুড়ার ছেড়ে বগুড়াতে আসতেছে। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে খবর, কৃষক, ছাত্র, শ্রমিক, জননীরা অপেক্ষায় আছেন প্রিয় মুখটি দেখার জন্য, বলছেন নেতাকর্মীরা। তারেক রহমান বগুড়াতে আসবে, এটা একটা আলাদা ধরনের একটা মানুষের অনুভূতি, উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা। মানুষ তাদের বাড়ি ঘর রং করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে এবং আমাদের বিশ্বাস এটাতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে। বগুড়া শুধু শহর না, গ্রাম থেকে প্রত্যন্ত ইউনিয়নগুলোতে লোকজন সবাই উজ্জীবিত। কখন তারেক রহমান আসবে, কখন তাকে রিসিপশন জানাবে, কখন তার জন্য অপেক্ষা করবে। দীর্ঘ 19 বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা তার শেকড় টানে তিনি তার এলাকায় আসছেন। এটি তার জন্মগত স্থান। তার এই আশাকে কেন্দ্র করে বগুড়ার আপামর জনসাধারণ তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিনাপদ করছে। তাকে স্বাগত জানাতে এরই মধ্যে আলতাপন্নেসে খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ, সড়ক মহাসড়কে সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন। তার সফর ঘিরে জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা সহ নির্ধারণ করা হয়েছে সব ধরনের কর্মসূচি। বছরের পর বছর অধীর অপেক্ষায় থাকা বগুড়াবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে নিজ জন্মভিটায় পা রাখবেন তারেক রহমান, এমনটি আশা সবার। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে অন্যান্য খাতকেও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার নিজ সংসদীয় আসন ঢাকা 15-এর কাফরুলে নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। বিভিন্ন স্থানে 11 দলীয় জোট প্রার্থীদের উপর হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশ বিঘ্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত ইসলামীর আমির। এদিন মিরপুর 10 নম্বর সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালান তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট সরকার গঠন করলে কুমিল্লা বিভাগ 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার কুমিল্লার মুরাদনগরে জামায়াত ইসলামীর আয়োজিত পথ সভায় তিনি একথা বলেন। আসিফ বলেন, বিগত 17 বছরের নিপীড়নের পর গত 17 মাস ক্ষমতায় না থেকেও একটি দল মানুষকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়ন করা। আপনারা পত্রিকায় দেখছেন না, আর মাত্র একটি মিটিংয়ে ঘোষণা দিলে কুমিল্লা বিভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। গণতন্ত্রের শুধু চর্চা নয়, তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিদ্যমান সংবিধান দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে জুলাই সনদ এতে দিক নির্দেশনা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আলী রিয়াজ। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে নির্বাচনী বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আসন্ন নির্বাচনে ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ছায়া সংসদে নিজেদের যুক্তি তুলে ধরেন পক্ষ বিপক্ষের বক্তারা। 18 থেকে 33% যে মানুষ স্পিকার তরুণ আছে, তারা যদি 1% কোনো দিকে ভোট দেয়, সেই আসনে মানুষ স্পিকার জয়ের ফলাফল নির্ধারিত হয়। শুধুমাত্র তরুণ আপনার ভোট বাক্স পাল্টে দিতে পারবে না। পুরা তরুণ যদি এক আদর্শে বিশ্বাসী হতো, তাও নিয়ে বিতর্ক হতে পারত। নির্বাচন গ্রহণযোগ্য না হলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ভেস্তে যাবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। আমাদের আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচনকে যারা ব্যর্থ করবার চেষ্টা করছেন, সেই ব্যর্থতার ফাঁদে আমরা পা দিব না। তরুণদের শিক্ষা, জ্ঞান ও যুক্তির চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, আসন্ন নির্বাচনে তরুণদের বড় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে যে তরুণ সমাজ আছে, তাদেরকে শিক্ষায়, জ্ঞানে এবং যুক্তির চর্চায় যুক্ত হতে হবে এবং তার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে। বিদ্যমান সংবিধান দিয়ে দেশ পরিবর্তন সম্ভব নয় মন্তব্য করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে হাঁ জয়যুক্ত করার আহ্বানও জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে
যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমি বিশ্বাস করি তরুণদের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এই প্রক্রিয়ায় যুক্ত হওয়া দরকার। নির্বাচন ঘিরে কুচক্রী মহল এখনো সক্রিয় বলেও সতর্ক করেন ডক্টর আলী রিয়াজ। যে কোনো পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করা, নির্বাচন বানচাল করা প্রতিত স্বৈরাচারী দল এবং তার নেত্রীর নিশ্চয়ই একটি আকাঙ্ক্ষার বিষয়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। এবারে ভোটের প্রস্তুতির খবর। রাজশাহীতে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটের উৎসব ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম সবখানেই। নিজ কিংবা দলের পক্ষে ভোট টানতে প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আর রাজশাহীর উন্নয়নে যারা কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। পদ্মা নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা রাজশাহী নগরীতে এখন বইছে নির্বাচনী হাওয়া। রাজশাহীর 6টি সংসদীয় আসনে লড়ছেন জামাত, বিএনপি সহ 9টি রাজনৈতিক দলের প্রার্থী। সরব 3 জন স্বতন্ত্র প্রার্থীরাও। নিজের প্রতীক চেনাতে সকাল থেকেই চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, চায়ের আড্ডা সহ সব স্থানে। আমরা চাই এমন একটা রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, শোষণ থাকবে না, মানসিক অধিকার থাকবে, মানবিক অধিকার থাকবে এবং কোনো ধরনের চাঁদাবাজি হবে না, আইনের শাসন থাকবে, পাশাপাশি এক ওয়েলফেয়ার রাষ্ট্র যদি কায়েম হয়, এটাই দেশের সকল মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাল্লাহ। জামাতের আমির ও যেটা নিয়ম পালন করে অনেক ভালো নিয়ম পালন করবে নাকি সে ক্ষমতায় আসলে। নির্বাচনের পরে যখন সরকার গঠন করে তারপরে আমরা অনেক প্রত্যাশা, মানে জনগণের অনেক প্রত্যাশা পূরণ হয় না। রাজশাহী জেলার মোট ভোটার সংখ্যা 22,63,964 জন। এর মধ্যে পুরুষ ভোটার 11,23,904 জন, নারী 11,40,035 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 25 জন। গ্রাম থেকে শহর সর্বত্রই ছড়িয়ে পড়েছে নির্বাচনী উৎসব। পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। এবার একটু ভিন্ন ধরনের ফলাফল হইতে পারে আমি আশা করি। উৎসবকে ভোট যেটা হবে সেটা আমি মনে করি যে আমার ভোট আমি দেবো, আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো। ছোট থেকে আমার ঝড় গোষ্ঠী জানি যে আমাদের সবাই বিএনপি, আমরা বউ হয়ে উঠে এসছি তাও আমরা বিএনপি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সভা, সমাবেশ, মিছিল ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণাতে যদি ধরি তো দাঁড়িপাল্লার লোকই দেখতে পাবেন না, খুঁজলে পরে আপনি ধানের শীষের লোককে এভাবে দেখতে পাবেন না। আমরা এই ইনশাল্লাহ বিজয়ী প্রার্থী, অতএব বিজয়ী প্রার্থী কোনো আইন ভঙ্গ করবে না। বিএনপির প্রার্থী তাদের আগামী দিনের নানা পরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবং আশা করছেন প্রতিটি আসনে শতভাগ বিজয়ের। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা যারা ঘোষণা করেছেন 31 দফা, তার মধ্যে দেশের সর্বোচ্চ উন্নয়ন লিপিবদ্ধ আছে, সেই অনুযায়ী আমরা চলব। আর আমরা আশা করছি সামনে 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আমাদের 39টা আসনে আমাদের সকল প্রার্থী বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় অর্জন। অন্যদিকে নতুন দলের প্রার্থীরাও দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। উন্নয়ন করতে হলে প্রথমে আমরা 3-4টা সেক্টরকে প্রায়োরিটি দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে শিক্ষা, নাম্বার 1 হচ্ছে চিকিৎসা, নাম্বার 1 হচ্ছে আইটি, আর নাম্বার 4 হচ্ছে একটা সামগ্রিক উন্নয়ন। আমাদের দেশের সকল রোগীর চিকিৎসা, সকল ধরনের চিকিৎসা আমাদের রাজশাহীতে হবে। ঢাকাতে যে রোগের চিকিৎসা হয় না সেখানে রাজশাহীতে হবে। চিটাগাং থেকে রাজশাহীতে আসবে, ঢাকা থেকে রাজশাহীতে আসবে, খুলনা থেকে রাজশাহীতে আসবে। আমাদের আর বাইরে যেতে হবে না। শেষ পর্যন্ত কার হাতে যাবে পদ্মাপাড়ের মানুষের রায়, সেদিকেই এখন তাকিয়ে পুরো রাজশাহী। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের পাশে যুক্তরাষ্ট্র থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। বুধবার নির্বাচন ভবনে সিসিএএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আর ইসি সচিব আখতার আহমেদ জানান, যুক্তরাষ্ট্র সরাসরি পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনের প্রতিবেদন দেশটির সিনেটে পাঠানো হবে। আর আসাদের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন বুধবার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে যান নির্বাচন ভবনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
সাংবাদিকদের ক্রিস্টেনসন জানান, কোনো দল বা মতের পক্ষে নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের পাশে থাকবে তার দেশ। I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. পরে ইসি সচিব সাংবাদিকদের জানান, সরাসরি নির্বাচনী পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র, তবে অনানুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করে সিনেটে উত্থাপন করা হবে। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে, মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন, বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এবং আপনাদের ওটা বলেছেন যে ওনারা এটাকে আপনার সিনেটে কোথায় রিপোর্ট করবেন। যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান ইসি সচিব। সিকিউরিটি নিয়ে ওনারা জানতে চেয়েছিলেন যে আমাদের ব্যবস্থাপনাটা কি। আমরা বলেছি যে আমরা প্রায় 9.5 লাখ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি। বলেন, তথ্য প্রযুক্তি খাতই হবে আগামীর বাংলাদেশের অগ্রযাত্রার মূল চালিকা শক্তি। একই সঙ্গে সরকারি চাকরিতে আটকে না থেকে তরুণদের উদ্যোক্তা হওয়ার উপর জোর দেন অধ্যাপক ইউনূস। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলল। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর মঞ্চে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরলেন আগামীর বাংলাদেশের রূপরেখা। আশা করি এই এক্সপো আমাদের উদ্বোধনী যাত্রায় এক নতুন দিগন্তের উন্মোচন করবে। বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলনের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সে সময় ইন্টারনেট বন্ধের প্রতিবাদ কিভাবে একটি সরকারের পতন ত্বরান্বিত করেছিল তাও স্মরণ করে দেন তিনি। দৃঢ়তার সঙ্গে বলেন, সেই আন্দোলনকারীরাই একদিন বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। আমরা এখন একটা বিশেষ সময় পার করছি। 24-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। ডিজিটালকেই মূল খাত উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, তথ্য প্রযুক্তির হাত ধরেই নির্মিত হবে আগামীর বাংলাদেশের সাফল্যের গল্প। সনাতন যে সমস্ত চিন্তা, সেটা এই খাতে নিয়ে আসার চেষ্টা করছে। এই খাতের চিন্তা ভিন্ন। আমি দ্রুত পরিবর্তনের কথা বলছি। একটা পরিবর্তন আমরা সবাই ওটা অনুভব করি যখন নিজ নিজ পরিবারের দিকে তাকাই। চাকরি করার মানসিকতাকে দাস প্রথার সঙ্গে তুলনা করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে। সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র, যেটা আজকের প্রযুক্তি আমার প্রকাশ করার সুযোগ দিচ্ছে। আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার দাসপ্রথাতে ঢুকিয়ে দিচ্ছে, যে তোমাকে চাকরি করতে হবে, কোম্পানিতে চাকরি করতে হবে। বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করতে রপ্তানি ও বিনিয়োগ বান্ধব নীতিমালার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। তবে কড়া হুঁশিয়ারি দেন জালিয়াতি নিয়ে। জালিয়াতি থেকে বের হয়ে আসবো। আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব। মানুষের সহায়ক সরকার করব। সফল হার্ডওয়্যার শিল্প ও দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়তে জনগণের কাছে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত হলে কালশিও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক কাটাতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সকল ধর্ম বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সকালে রাজধানী পল্লবী, সিরামিক ও উত্তর কালশি এলাকায় গণসংযোগকালে সব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আমিনুল হকের মতো আমরা একজন ক্যান্ডিডেট পেয়েছি 16 আসনে। এটা আমাদের 16 আসনের ভাগ্যের বিষয়।
এটা আমরা মনে করি আমিনুল হক আমাদের আশীর্বাদ হিসেবে আমাদের মাঝে এসেছে। এইভাবে ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হকের কথা বলছেন ভোটাররা। ঢাকা 16 আসনে আমিনুল হক জনগণের খেদমত করতে আশীর্বাদ হয়ে এসেছেন বলেও মন্তব্য করেন তারা। ওনার মতন এরকম মানুষ আসলে আমাদের পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা আসলে তাদের নিজের আখের গুছানো নিয়েই ব্যস্ত ছিলেন। তাদের শিশে দিব আল্লাহ রহমতে খালেদা দিয়ে বহুত উপকার কাছে আমি 25টা চাল খেয়েছি আর চাল খেয়ে 77। ভালো মনের মানুষ এবং পরোপকারী, এবং আমাদের এই নির্বাচনের আগে আমাদের অনেক সুখ দুঃখের সাথী হয়ে গেছে উনি। নির্বাচনী প্রচারণার 7ম দিনে রাজধানীর পল্লবী সিরামিক ও উত্তর কালশি এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা ও ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি অসহায়দের পুনর্বাসন করা সহ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। যারা অস্থায়ীভাবে বসবাস করছে, আমার উর্দুভাষী এলাকা, আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা এলাকাবাসী রয়েছেন, আমার নিম্ন এবং মধ্যম আয়ের যারা মানুষ রয়েছেন, প্রত্যেকের জন্য সবার স্থায়ীভাবে পুনর্বাসন করা এবং সবার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, সবার ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। তার প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী ও কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে এনআইডি নম্বর সংগ্রহ করে অসহায় মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আমিনুল হক। জামাতের যিনি প্রার্থী রয়েছেন এবং তার যারা সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে এবং তারা বিকাশ নাম্বার নিচ্ছে। এবং গতকালকে আমার কাছে একজন ভদ্র মহিলা অভিযোগ করলেন যে ভাই আমাকে ফোন করে বলা হয়েছে যদি তাদের মার্কায় ভোট দিতেন আমাকে 6000 টাকা দেওয়া হবে, এবং সেটার ভিডিও রেকর্ডিংও আছে আমাদের কাছে। আচরণবিধি লঙ্ঘন করে তাদের এই কার্যক্রম আমার কাছে মনে হয়েছে যে তারা কি সত্যিকার অর্থেই কি বাংলাদেশের গণতন্ত্র চায় কি। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, উস্কানি বা প্রলোভনে পা না দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে আমাদের এই সমাজটি গড়ার জন্য আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি আগামী জাতীয় সংসদ যে নির্বাচনটি সেটি যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে স্মৃতির আড়ালে ক্রন্দন গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দৈনিক বিজনেস ফাইলের আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। জামাল উদ্দিন জামালের গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন মাসুদ এহসান আজাদ। এ সময় বক্তারা সবাইকে বই পড়ার উপর জোর দিয়ে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। খেলা খবর ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে টানা 5ম জয় তুলে নিল বাংলাদেশ। এতে 2026 টি-20 বিশ্বকাপ খেলায় খুব কাছে পৌঁছে গেল লাল সবুজের প্রতিনিধিরা। নেপালের মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে সুপার 6-এ টস হেরে ব্যাট করতে নেমে জুয়াইরিয়া ফেরদৌসের 56 ও সোভানা মুস্তারির 59 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 165 রান তোলেন টাইগার্সরা। জবাবে 126 রানের শেষ হয় থাইল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার 3টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন সোভানা মুস্তারি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। গণতন্ত্রের স্বার্থে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান। আজ উত্তরবঙ্গে 3 জেলায় তারেকের সফর। বিভিন্ন স্থানে প্রার্থীদের উপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি। শুধু চর্চা নয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বললেন আলী রিয়াজ। নতুন বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান। এবং তথ্য প্রযুক্তি খাতে নির্ভরশীল নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বললেন প্রধান উপদেষ্টা। সর্বোচ্চ ডিজিটাল সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।